হোস্টেলে যৌনকর্মীদের এনে শুটিং করা হতো। যখন তারা কোনো যৌনকর্মীকে ব্যবস্থা না করতে পারত, তারা এমনকি হাসপাতালের মৃতদেহকেও ব্যবহার করত যা কিনা পোস্টমর্টেমের জন্য রাখা ছিল। দেশের মধ্যে তিনি একমাত্র প্রিন্সিপাল যার ব্যক্তিগত নিরাপত্তার জন্য 20 জন বডিগার্ড এবং 4 জন বাউন্সার রাখতেন। সাধারণত যে হাসপাতালে ধর্ষণ বা হত্যার ঘটনা ঘটে তার পোস্টমর্টেম অন্য হাসপাতালে করা উচিত, কিন্তু এক্ষেত্রে পোস্টমর্টেম একই হাসপাতালে হয়েছিল যেখানে ধর্ষণ এবং হত্যা হয়েছে। হাই ফ্রেন্ডস, আপনারা অনেক মাফিয়ার কথা শুনেছেন, কিন্তু আজ এক শিক্ষিত মাফিয়ার কথা শোনাব। ভাড়া বাড়িতে শুরু করা অসহায় আর্ত মানুষের সেবার জন্য 138 বছরের পুরনো এক হাসপাতালকে অপরাধের আঁতুড়ঘর বানানো হয়েছে। দাবিহীন ডেড বডি বিক্রি, বায়োমেডিকেল বর্জ্য পাচার, পর্নোগ্রাফি এবং পতিতাবৃত্তির র্যাকেট, ইচ্ছাকৃতভাবে ছাত্রদের ফেল করা, ছাত্রদের মধ্যে ড্রাগ ও মদ বিতরণ, টেন্ডারে কমিশন, যেকোনো কাজের জন্য টাকা চাওয়া, সরকারি সম্পদের অপব্যবহার সহ ভুরি ভুরি অভিযোগ আছে। এই আঁতুড়ঘরের সর্বশেষ সংযোজন হল 31 বছর বয়সী ডাক্তারকে ধর্ষণ ও নৃশংস খুন। ঘটনার শুরু 2001 সালে। পর্নোগ্রাফি এবং পতিতাবৃত্তির র্যাকেটের প্রতিবাদ করায় 4র্থ বর্ষের ছাত্র ব্যারাকপুরের ডক্টর সৌমিত্র বিশ্বাসকে খুন করা হয়। তার সহপাঠীদের মতে সৌমিত্র হোস্টেলের এক বা একাধিক রুমে এই নোংরা ব্যবসাকে চ্যালেঞ্জ করার মূল্য চোকাতে হয়েছিল। হোস্টেলে যৌনকর্মীদের এনে শুটিং করা হতো। যখন তারা কোনো যৌনকর্মীকে ব্যবস্থা না করতে পারত, তারা এমনকি হাসপাতালের মৃতদেহকেও ব্যবহার করত যা কিনা পোস্টমর্টেমের জন্য রাখা ছিল। ডক্টর সৌমিত্র বিশ্বাসের মৃতদেহ উদ্ধারের পর পাশের রুম থেকে ট্রাইপড ইত্যাদি পাওয়া যায়, স্পষ্ট যা ইঙ্গিত করে যে সৌমিত্র বিশ্বাসের মৃত্যুর পরেও একদল ছাত্র তারা পর্নোগ্রাফির শুটিং চালিয়ে গেছিল। শিক্ষার্থীরা নিশ্চিত করেছিল যে রুমটি শুটিংয়ের জন্য নিয়মিত ব্যবহার করা হচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ রুমটি তল্লাশি পর্যন্ত করেনি। সেই সময়কার আরজি কর মেডিকেল কলেজের সাথে যুক্ত ডক্টর অপূর্ব বোস জানিয়েছিলেন ঘরের পেছনের দরজা ভাঙা ছিল। যে খুব ছোট নাইলনের স্ট্রিং দিয়ে ছেলেটিকে সিলিং ফ্যানের সাথে ঝুলছিল, সেটি দৈর্ঘ্য এতটাই কম ছিল কারো পক্ষে ওটা দিয়ে ফ্যান পর্যন্ত পৌঁছানোই সম্ভব না। আরও আশ্চর্যের বিষয় হল পুলিশ হোস্টেল বা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি এবং এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। ডক্টর সৌমিত্র বিশ্বাসের ভিসেরার ফরেন্সিক রিপোর্ট কোনোদিন প্রকাশ্যে আসেনি। এর ঠিক 2 বছর পরে 2003 সালে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন কর্মীর হাতের শিরা কাটা ও ছাদের থেকে নিচে পড়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ এটিকেও আত্মহত্যা বলে চালিয়ে দেয়। অমীমাংসিত এবং সন্দেহজনক মৃত্যুর লাইন থামছিলই না যখন 2015 সালে আরজি কর মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র নিখোঁজ হয়। আগের অন্যান্য মৃত্যুর মতো 2য় বর্ষের ছাত্র নিখোঁজ এটিও অমীমাংসিতই থাকে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন অস্বাভাবিক মৃত্যু এবং ঘটনা আরজি করে হাসপাতালে পরিবেশ উত্তপ্ত ও অশান্ত করে রেখেছিল। এরপর 2021 সালে আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন সন্দীপ ঘোষ। পশ্চিমবঙ্গের ছোট শহর বনগাঁ থেকে উঠে আসা সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে নিজেকে কুখ্যাতির এক অন্য পর্যায়ে নিয়ে যায়। বিভিন্ন অনৈতিক কাজকর্ম তিনি শুরু করেন, যার মধ্যে পরিচয়হীন মৃতদেহকে বিক্রি করা, 2 জন বাংলাদেশি সাহায্যে ব্যবহৃত সিরিঞ্জ, সেলাইনের বোতল এবং গ্লাভস সহ বহু ব্যবহৃত চিকিৎসা সামগ্রী যেগুলি নষ্ট করে দেওয়ার কথা তিনি সেগুলি বাংলাদেশে বিক্রি করতেন। তিনি শাসক দলের ছাত্র ইউনিয়নের সাহায্যে এক ছাত্র দল তৈরি করেছিলেন। যেসব ছাত্র তার কথা না শুনতেন তাদেরকে ইচ্ছাকৃতভাবে নাম্বার কম দেওয়া এমনকি ফেলও করাতেন। এছাড়াও ছাত্রদের মধ্যে মদ ও ড্রাগ বিতরণেরও অভিযোগ আছে ওনার বিরুদ্ধে। টেন্ডারে 20% কমিশন তিনি নিজের পকেটে রাখতেন। হাউসকিপিং সমেত হাসপাতালের যত রকম কাজ হতো সবকিছুর জন্য তিনি টাকা নিতেন। দেশের মধ্যে তিনি একমাত্র প্রিন্সিপাল যার ব্যক্তিগত নিরাপত্তার জন্য 20 জন বডিগার্ড এবং 4 জন বাউন্সার রাখতেন। তিনি পশ্চিমবঙ্গের শাসক ঘনিষ্ঠ এবং রাজ্যের অন্যতম প্রভাবশালী। ওনার ফার্স্ট ট্রান্সফার হয় 31 মে 2023-এ। স্বাস্থ্য দপ্তরের আদেশ অনুসারে সন্দীপ ঘোষের জায়গায় ডক্টর সনদ ঘোষকে আরজি কর হাসপাতালের নতুন প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু ডক্টর সনদ ঘোষ নতুন রেসপন্সিবিলিটি নিতেই পারেনি। সন্দীপ ঘোষের কথায় তার অনুগামী ছাত্ররা ডক্টর সনদ ঘোষের কেবিন বাইরে থেকে লক করে দেয়। 24 ঘণ্টার মধ্যে স্বাস্থ্য দপ্তর ট্রান্সফার অর্ডার রিভার্স করে নেয়। প্রথম ট্রান্সফার অর্ডার 24 ঘণ্টার মধ্যে রিভার্স হয়ে যায়। এরপরে আরজি কর হাসপাতালে রেগিং রিলেটেড ঘটনা ঘটার পরে দ্বিতীয় ট্রান্সফার তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দেওয়া হয়। কিন্তু সন্দীপ ঘোষ ও তাঁর অনুগামী ছাত্ররা নতুন যে প্রিন্সিপাল আসে তাকে 5 দিন পর্যন্ত তার অফিস ব্যবহারই করতে দেয় না। তিনি এতটাই শাসক ঘনিষ্ঠ ও ক্ষমতাবান। এরপরে তাকে 1 মাসের মধ্যেই আবার আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল করে দেওয়া হয়। আর এবারের তিলোত্তমার ধর্ষণ ও নৃশংস হত্যার পর সবাই যখন সন্দীপ ঘোষের পদত্যাগ দাবি করছিল, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর তাকে তার পদত্যাগের 4 ঘণ্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসাবে ট্রান্সফার করে। এক প্রকার প্রমোশনই দেয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। সন্দীপ ঘোষ ও তার দলবলের কথা না শুনলে আরজি কর হাসপাতালে কর্মরত বিভিন্ন জুনিয়র ডাক্তারদের তিনি একটানা 96 ঘণ্টা পর্যন্ত ডিউটি করতে বাধ্য করতেন। অভিযোগ করলে তার কপালে জুটত আরও অত্যাচার। 9 আগস্ট
তিলোত্তমার ধর্ষণ ও হত্যার ঘটনাকে প্রাথমিকভাবে মৃত্যুকে আত্মহত্যা হিসাবে চালানোর সিদ্ধান্ত সন্দীপ ঘোষের অফিসেই নেওয়া হয়েছিল, যেখানে মুখ, কাঁধ, গোপনাঙ্গ সমেত 14টি আঘাতের চিহ্ন ডকুমেন্টেড আছে। সাধারণত যে হাসপাতালে ধর্ষণ বা হত্যার ঘটনা ঘটে তার পোস্টমর্টেম অন্য হাসপাতালে করা উচিত, কিন্তু এক্ষেত্রে পোস্টমর্টেম একই হাসপাতালে হয়েছিল যেখানে ধর্ষণ এবং হত্যা হয়েছে। এমনকি পোস্টমর্টেমের জন্য তার পোষা ডাক্তারদের সিলেক্ট সন্দীপ ঘোষই করেছিলেন। হাসপাতালে ডক্টর সুবর্ণ ঘোষ প্রথম থেকেই পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল, যার জন্য তাকে লালবাজারে হাজিরা পর্যন্ত দিতে হয়। রিপোর্টটা যেটা পোস্টমর্টেম রিপোর্ট সেটা আইডিয়াল রিপোর্ট নয়, কারণ হচ্ছে যে এটা ডাক্তার সন্দীপ ঘোষ তার তৈরি করা টিম, সেই নিয়ে অনেক রকম আরও বিষয় আছে, আমি সবটা সংবাদ মাধ্যমে বলছি না। প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও, আনন্যাচারাল ডেথ কেস রেজিস্ট্রেশন হওয়ার আগেই তড়িঘড়ি কেন পোস্টমর্টেম করা হলো? কেন দেহকে দ্বিতীয়বার পোস্টমর্টেমের জন্য আরজি করের অত্যাধুনিক মর্গে রাখা হলো না? কেন এফআইআর রেজিস্টার্ড হবার আগেই দাহ করে দেওয়া হয়? পুলিশের এই তড়িঘড়ি দাহ করার উত্তর দিয়েছে পানিহাটি শ্মশানের কর্মীরা। তারা বলেছে পুলিশ বাধ্য করেছে তাদের তড়িঘড়ি দাহ করতে। আদালতের নির্দেশে দায়িত্ব পাওয়া সিবিআই ও কোর্টে বলেছে সমস্ত প্রমাণ পরিবর্তন করা হয়েছে, শুধুমাত্র একজন প্রিন্সিপালের পক্ষে কার্যত যা অসম্ভব। আর সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি পাদ্রিওয়ালা বলেছেন, আমি জীবনের 30 বছরে কখনো এমনভাবে একটি মামলা পরিচালনা হতে দেখিনি। ডক্টর সৌমিত্র বিশ্বাসের মতো ডক্টর তিলোত্তমাকেও কি আরজি কর হাসপাতাল ও সন্দীপ ঘোষের কোনো অনৈতিক কাজের বিরোধিতার মূল্য চোকাতে হল? সবাই দোষীদের শাস্তির অপেক্ষায়।